হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি। এবং যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। রমজান মাসের আজকে 17 রোজা আলহামদুলিল্লাহ, বাট রমজান মাসে এই পর্যন্ত আমি একটা ব্লগও ছাড়তে পারিনি, কারণ গ্রাম থেকে আসার পর প্রায় আমি বেশ কিছুদিন সিক হয়ে গিয়েছিলাম। এই ভিডিওটা হচ্ছে আমি গ্রাম থেকে যেদিন এসেছিলাম তার পরের দিনের ভিডিও। গ্রামে যাওয়ার আগে যেহেতু হালকা হালকা মৃদু মৃদু ঠান্ডা ছিল, সেই কারণে আর শীতের কম্বল, বাচ্চার কম্বল আর তুলে রেখে যাইনি। রোদ দিয়ে যেগুলো সবসময় করা হয় শীতের পরে, রোদ দিয়ে আমি সেগুলো রেখে দিই ভাঁজ করে। তো বাসায় আসার পর সেগুলো ভালো মতো রোদ দেখলাম, পরের দিন এগুলো রোদ দিয়ে দেন উঠিয়ে রাখবো, কারণ দেখা যাচ্ছে বিছানাও অনেক গ্যাদারিং হয়ে থাকে কম্বল রেখে দিলে। ভিডিওটা আগেই করা ছিল, ইভেন আমার এডিট করাও ছিল, বাট ভয়েস ওভার দেওয়া হয়নি। সেই কারণে দেখা যাচ্ছে বেশ কিছুদিন মানে এটা হচ্ছে গিয়ে রমজানের 2-1 দিন আগের ভিডিও। আর যেহেতু রমজান মাসে এসে পড়েছে, কম বেশি কাজের চাপ তো একটু থাকি, তার মধ্যে আমি সিক, তো কোনোভাবেই 8টা মিনিট 10টা মিনিটের ভিডিও আমি ভয়েস ওভার দিতে পারিনি। তো ভাবলাম সবাই তো কম বেশি রমজান মাসের ব্লগ ছাড়ে বা রেসিপি ছাড়ে, আমি নাহলে একটু অন্যরকম ভিডিও ছাড়ি। এই ভিডিওটার গতকাল রাত্রে আমরা বাসায় এসেছিলাম। তো রমজানের আগে রাস্তা যে কী পরিমাণ জ্যাম থাকে, যেখানে আমার 3 ঘন্টার রাস্তা সেখানে আমার প্রায় 6-7 ঘন্টা লেগেছিল। আমরা রওনা দিয়েছিলাম প্রায় 4টার দিকে বিক্রমপুর থেকে। আমি বাসায় এসে পৌঁছেছিলাম প্রায় 11:30টার দিকে। রাস্তায় কী পরিমাণ জ্যাম, ইভেন গাড়ি পাওয়া যাচ্ছিল না। তার মধ্যে মানে কী হয়রানি, সেদিন রাত্রে এসে আমি একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ঘরের কী অবস্থা সেগুলোর দিকে আমার কোনো খেয়াল ছিল না। আর আমাকে সেদিন আমার ভাইয়া নিয়ে এসেছিলো, সেদিন রাত্রে ও ছিল। তো এই কারণে সুপার রুমে ওকে বিছানা করে দিয়েছিলাম। তো ওই ঘরটা একেবারে এলোমেলো। আর ঘরের বলতে গেলে দেখা যাচ্ছে আমি না থাকলে ঘর একটু বেশি এলোমেলো থাকে, যে ওরা পাপা গুছিয়ে রাখে, বাট তেমন কোনো কিছু না। আমার মেয়েদের মতো তো আর একটা ছেলে মানুষ কখনোই পারবে না। এই তো একটু লেট করে উঠেছিলাম, খালা এসে পড়ছে, তাই আমি বললাম আপনি ঝাড়ু দিয়ে ঘরটা মুছে যান, আমি দেখি কি গুছাতে পারি, কতটুকু গুছাতে পারি। এই দেখেন আমার ঘরের অবস্থা। প্রতিদিনের কাপড় আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে দিয়ে যায়, সে যে ড্রতে রাখবে তার সেই এনার্জি থাকে না কাজে থেকে আসার পর। সোফায় একেবারে বেহাল অবস্থা করে রাখছে। আমি এগুলো একটা একটা করে ভাঁজ করে সব এখন জায়গা মতো রেখে দেবো, যেটা যেখানে রাখে। বেডরুমটা ভালো মতো গুছিয়ে দেন এই রুমে আসলাম। আস্তে আস্তে সব কিছু একটু করে গুছিয়ে নেব, যেহেতু রমজান মাস কাছাকাছি, মানে পরের দিনের হচ্ছে প্রথম রোজা। তো আমি দেখা যাচ্ছে রোজার মাস আসলে ঘর বাড়ি ভালো মতো পরিষ্কার করে নিই। ইভেন কোনো কাপড় চাদর বা ময়লা থাকলে সেগুলো ভালো মতো ডিপ ক্লিন করে নিই। দেখা যাচ্ছে এবার সেটা সম্ভব হয়নি, তাই ভেবে রেখেছি ইনশাল্লাহ একটু একটু করে করে নিব। এই তো আগে সব কিছু গুছিয়ে আমি কোথাও বাসায় আগে যদি যেতাম, আমি দেখাচ্ছে রাত্রে এসে ব্যাগের কাপড় সব খুলে ফেলতাম, যেগুলো ময়লা কাপড় সেগুলো ধুতে দিতাম, আর যেগুলো ভালো কাপড় সেগুলো ভাঁজ করে সাথেরটার সাথেই রেখে দিতাম। বাট এখন যেহেতু বেশ লম্বা জার্নি করে আসছি, শরীরেও ক্লান্ত হয়ে গেছে, একেবারে এনার্জি পাচ্ছিলাম না। আবার যেহেতু রোজার মাস, নামাজটা মাস্ট পড়তেই হবে, চেষ্টা করি আর কি। তো যাই হোক, একটু একটু করে সব কিছুই করবো। রোজার দিনের নামাজ, রোজা তো চলবেই, আর হচ্ছে গিয়ে ঘরের কাজ তো করতেই হবে অল্প অল্প করে। কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ বাসায় আসার পর দেখি যে ওর পাপা ফার্নিচারগুলো সব ক্লিন করে রেখেছিল, বাট ঘরটা একটু এলোমেলো হয়েছিল, তো সেই কারণে সেগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু সামনে রোজা, তো ওর পাপা অনেকগুলো টমেটো নিয়ে এসেছিলো, তো সেই টমেটোগুলোকে ভালো মতো বেছে ধুয়ে ওগুলোকে আমি ব্লেন্ডার করে রাখবো, যেহেতু টমেটোর পিউরিটা অনেক কাজে ব্যবহার হয়, বা অনেক স্ন্যাক্স আইটেমে, পিৎজা, তারপর হচ্ছে গিয়ে সস বা যে কোনো কিছুতে অনেক কিছু লাগে। আর টমেটোগুলো অনেক সুন্দর ছিল। ওর পাপাকে বললাম আরও 2 কেজি বেশি আনলে ভালো হতো, তাহলে দেখাচ্ছে আমি ফ্রোজেন করে রাখতাম, কারণ আস্তে আস্তে টমেটোর দাম আবার বেড়ে যাবে। তো অলরেডি বেড়ে যাচ্ছে। যাই হোক, এগুলো মানে ব্লেন্ডার করে ফেলবো। আর 1 কেজির মতো আমি আগেই
ফ্রোজেন করে রেখেছি টমেটো, 1 কেজি না 2 কেজি মেবি রেখেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, ব্লেন্ড করার সময় অবশ্যই দানাগুলো আমি বাদ করে দেন হচ্ছে ব্লেন্ড করি, যাতে দানাগুলো ভেসে না থাকে, কারণ ছোট ছোট দানাগুলো ব্লেন্ড হতে চায় না ব্লেন্ডারে, হলেও কেমন জানি ভেসে থাকে, আমার ভালো লাগে না। তো যাই হোক, ছাদের থেকে কম্বলগুলো ওর পাপাকে বলছি তুমি নিয়ে আসো, বিকালবেলা নিয়ে আসছে। দেন এই যেভাবে আমি গুছিয়ে আবার জায়গায় রেখে দিব, ব্যাগের জায়গায় রেখে দিব। এই যে একটা অবস্থা, কোনো কিছু শীতের জিনিস রাখতে গেলে আবার সব কিছু নামিয়ে দেন নিচে রেখে গুছিয়ে সব কিছু রাখতে হয়। আজকে গুছাতে আমার দিন শেষ হয়ে গেছে। এই তো ফাইনাল লুক। ঘর প্রচুর এলোমেলো হয়েছিল, হয়তো বা ভিডিওতে তেমন একটা বোঝা যায়নি, বাট আমি একটু করে আলহামদুলিল্লাহ সব গুছিয়ে নিয়েছি। ইনশাল্লাহ একটু করে আবার সব ক্লিন করব, তাহলে সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আর আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে, আমি লাঞ্চ করে এসেছি আর আমার মেয়ের খাবারটা নিয়ে এসেছি, এখন ওকে খাওয়াবো। আমার হাজব্যান্ডের বসের বাড়ি হচ্ছে কুষ্টিয়া, তো ভাইয়া সেখানে গিয়েছিল, তো আমাদের জন্য মিষ্টি আর রসমালাই নিয়ে এসেছিল 2 দিন আগে। তো আমার হাজব্যান্ড আবার অফিসের ফ্রিজে রেখে দিয়েছিল, আমি যেহেতু বাসায় ছিলাম না, তো আমি আজকে আসছি তাই সাথে করে নিয়ে আসছে, বলে যে ভাইয়া আমাদের জন্য রসমালাই আর হচ্ছে কি মিষ্টি চমচম, যেটাকে বলে চমচম, হ্যাঁ চমচম বলে, তো নিয়ে আসছে। খেয়ে দেখো কেমন, আসলে খুবই ডিফারেন্ট। আমি কুষ্টিয়ার রসমালাই যে এত মজা হয় আমি আগে জানতাম না। তো এই যে হচ্ছে এটাকে চমচম বলে মেবি, হ্যাঁ এটা অনেক মজা ছিল। ফ্রিজে গরুর মাংস ছিল, ওগুলো দুপুরে নামিয়ে রেখেছিলাম, তারপর সেগুলোকে আদা রসুন, তারপর সয়া সস, গুঁড়া মশলা দিয়ে, তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আর দুপুরে যেহেতু আমি একদমই ফ্রি ছিলাম না, তো ভেবেছি রাত্রে করবো এই মশলাটা, মানে আর আমি যেহেতু বাসায় না থাকলে আমার মশলাগুলো কেমন যেন ড্যাম হয়ে যায় রান্নাঘরে রাখলে, তো হালকা করে আমি এগুলোকে একটু টেলে নিচ্ছি, এগুলোকে ব্লেন্ড করব, কারণ টেলে নিলে একটু মচমচা হয় আর ব্লেন্ডটাও খুব সুন্দর হয়। তো এই কারণে গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, স্টার, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনা মরিচ, তারপর শাহি জিরা, তারপর নর্মাল জিরা যেটাকে বলে জিরা, তো এগুলোকে আমি হালকা টেলে মানে ভাজা না, টেলে ব্লেন্ডার করে নিচ্ছি। তারপর এগুলো মাংসতে আমি মেখে নিব। এই মাংসটা না 2-3টা বা 4-5টা টুকরো আপনি ভেজে ভাত দিয়ে খেলে এত মজা লাগে, তখন আর কিছু লাগে না। যেহেতু রমজান মাস সামনে চলে আসছে, মানে ভিডিওটা রমজান মাসেরই ছিল, মানে কিছুদিন আগের ছিল, তো রমজান মাসে তো আমাদের অনেক কিছু খাওয়া হয়, তখন রাত্রে ভাত খেতে ইচ্ছে করে না, তো এই জিনিসটা করে রাখলে বা ভেজে খেলে তখন ভাত খেতে অটোমেটিক ভালো লাগে। আর আমার ঘরে টক দই ছিল না, আমি হালকা দুধ দিয়ে লেবু দিয়ে একটু দুধটাকে ফেটে টক দইয়ের মতো করে নিয়েছি। এটা আমি ভালো মতো মেখে নিব। তারপর আজকে ওর পাপা বলতেছে তুমি 2-3 টুকরা আমার জন্য ভাজো। 2-3 টুকরা তো আর ভাজা যায় না, ভাজলে মাংস অনেক ছোট হয়ে যায়। প্রায় 10 পিসের মতো ভেজে দেন ওর পাপা আর আমি আজকে ভাত খেয়েছি, এত ভালো লেগেছে। গরুর মাংসের রেসিপি যে কোনো কিছু বানাতে গেলে প্রচুর সময় লাগে, এই জিনিসটা বানাতে গেলে 15 মিনিট ভাজলেই এনাফ আমি মনে করি। আর একটু সোডা দিয়ে নিচ্ছে যাতে মাংসটা সফট থাকে, জানি না কে কী দেয়, বাট আমি দিলে দেখা যাচ্ছে ভাজলেও মাংসটা প্রচুর সফট থাকে ম্যারিনেটের কারণে। আমি অল্প একটু সোডা দিয়ে নিচ্ছি, বেকিং সোডা। আর ভাজা মাংসতে অল্প মশলা দিলে সেটার ফ্লেভারটা খুব সুন্দর হয়, বেশি মশলা দিলে দেখা যাচ্ছে মশলাটা পুড়ে যায় আর খাওয়া যায় না, ভালোও লাগে না। তো আমি খুব পরিমাণ মতো প্রায় অল্প করে মশলাগুলো পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি, যাতে ভাজার সময় হালকা গ্রেভিনেসটা থাকে। একেবারে পুরো কালো হয়ে গেলে সেই মাংসটা খেতে ভালোও লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল একেবারে সামান্য দিয়েছি, বাট মশলার একটা গ্রেভিনেস আছে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আর এই মাংসটা লেবু দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবেন, কারণ একটা কমেন্টে অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর আপনার একটা কমেন্টে আমি উৎসাহ হই আর একটা ভিডিও করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।